আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছো। আল্লাহ এখন পর্যন্ত আমাকেও সুস্থ সবল রেখেছে, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, যাতে এই মুহূর্তে সবাই আমরা ভালো থাকতে পারি, সেফে থাকতে পারি। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, শহীদপুর সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শামীম লস্কর, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। তো আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির কিছু অংশ নিয়ে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত আমার সাথে থাকবে। তো আসা যাক আমাদের আলোচনার মূল প্রসঙ্গে। এখন আমরা আলোচনায় চলে যাই, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবে। তো আশা করি সবাই ভালো আছো। সবাই বই বের করো, তোমাদের বই দেখো। এই বইটা সবার আছে আশা করি, অক্ষরপত্রের এই বইটা তোমরা বের করো এবং পেজ নম্বর তোমাদের দেওয়া আছে 187 পৃষ্ঠা। পেজ নম্বর এই যে 187 পৃষ্ঠা বের করে তোমরা সবাই দেখো। তো শুরু করছি আজকের ক্লাস। একটু খেয়াল করো বাবারা। দেখো, পেজ নম্বর 181 থেকে 187 আলোচনা করব যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো, একটু খেয়াল করো, প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারণা, তারপর দেখো পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা, প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য এবং কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি। খুবই সহজ এবং সংক্ষিপ্ত বিষয় আজ আলোচনা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে। তো তোমরা বই বের করো। বইয়ের পেজ নম্বর দেখো, এটা দেওয়া আছে। তো প্রথমে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হলো কি, দেখো একটু কমিয়ে দিই ফোনটা, কমালে আবার দেখতে পারবে না। আশা করি দেখতে পারতেছ। হ্যাঁ, এখন খেয়াল করো, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তোমরা কোম্পানি সম্পর্কে আমি অনেক আলোচনা ইতিপূর্বে করেছি, আজকেও করব। তো দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে ওই সমস্ত কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝায় যার সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 50 জন। বিষয়টা মনে হয় আর একটু ক্লিয়ার, সেটা দেখো। আবার এইটা বললেই শুধু কোম্পানির সংজ্ঞা হলো না প্রাইভেট লিমিটেড কোম্পানির, কারণ কমপক্ষে 2 জন সদস্য কিন্তু অংশীদারি ব্যবসাও হয়ে থাকে। তাহলে কি সেটা কি আমরা অংশীদারি কারবার বা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলবো? না, এখানে সুস্পষ্ট কিছু সংজ্ঞার কথা বলা হয়েছে। সেগুলো কি সেটা খেয়াল করতে হবে। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী ন্যূনতম 2 জন, সর্বোচ্চ 50 জন সদস্য একত্রে মিলিত হয়ে নিজেদের মধ্যে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠন করে এবং তাদের চুক্তিতে উল্লেখ থাকবে যে তারা অবাধেই শেয়ার হস্তান্তরযোগ্য পারবে না এবং ঘরোয়া সসীম দায় কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গণ্য। আবার 1994 সালের কোম্পানি আইনের 2 অধারায় যে কথাটা বলা হয়েছে সেগুলো একটু খেয়াল করো। এই যে আমি কিছু পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট আলোচনা করতেছি, এই পয়েন্টের কথা বলা হয়েছে। প্রথম যে কথাটা বলা হয়েছে, কোম্পানির শেয়ার যদি থাকে হস্তান্তরের অধিকার বাধা নিষেধ আরোপ করা। অর্থাৎ এই কথাটার অর্থ হলো কোম্পানি আইন অনুযায়ী এই প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। তাহলে এই বিষয়টাও তোমরা জানবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোম্পানি শেয়ার ডিবেঞ্চার যদি থাকে, চাঁদা দানের নিমিত্তে সাবস্ক্রিপশন জনসাধারণের প্রতি আমন্ত্রণ জানানো নিষেধ। অর্থাৎ এই কোম্পানি শুধু যে শেয়ার হস্তান্তর করতে পারবে না, শুধু নট অনলি দ্যাট বাট অলসো কোম্পানি শেয়ার বা ডিবেঞ্চার বা ঋণপত্র ইস্যু করে জনসাধারণের ক্ষেত্রে বিবরণপত্র প্রচার দিয়েও জনসাধারণের প্রতি ক্রয়ের জন্য আবেদন বা নিমন্ত্রণ জানাইতে পারবে না। আশা করি বিষয়টা বুঝছো। লাস্ট 3 নম্বর পয়েন্ট ধারায় যে কথাটা বলা হয়েছে, এর সদস্য সংখ্যা কোম্পানির চাকরিতে নিযুক্ত ব্যক্তিগণ ব্যতীত 50-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এর সদস্য সংখ্যা কোম্পানিতে রয়েছে এরকম মালিক, অর্থাৎ এই মালিক যেই করুক, সে মালিক হয়েও পরিচালনা করুক বা অন্য কোনো জায়গার থেকে করুক, তার সদস্য সংখ্যা নট ফর 50 ওভার 50, লিমিটেড অফ 50, 50 জনের মধ্যে থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝছো। তাহলে আমি এই কথাটা একটু সহজভাবে তোমাদের বলে দিই, সেটা হলো
প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো ওই ধরনের কোম্পানি যার সদস্য সংখ্যা 2 থেকে 50 জন। তারা শেয়ারে বা ঋণপত্র করার জন্য জনগণের আবেদন করাইতে পারবে না, তাদেরকে উৎসাহিত করতে পারবে না, শেয়ার হস্তান্তরযোগ্য নয় এবং তাদের ক্রয়কৃত সীমা দ্বারা শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। এবং এই কোম্পানি পরিচালকের সংখ্যা কমপক্ষে 2 জন থাকতে হবে এবং এর সদস্য সংখ্যা 50-এর ওভার হবে না। আশা করি প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে একটা ধারণা পেলে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য আমরা এখানে তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা পড়বে। এখানে যাই বলা হোক না কেন, এখানে বলা হয়েছে যে মরণচাঁদ সে একজন স্বত্বাধিকারী, মিষ্টির দোকান দিত। তো মিষ্টির দোকান দেওয়ার পর সে বৃদ্ধ বয়সে চিন্তা করলো তার 3 সন্তান, এ মনে করে XYZ-কে তার মালিকানা সত্ত্ব দেবে, কিন্তু সে পরিচালক হিসেবে থাকার কারণে 80% শেয়ার রেখে 20% শেয়ার 4 ভাগ করে বা 3 ভাগ করে 3 জনকে দিয়ে দেবে। দেওয়ার পরে যদি কোনো পার্টনার সে নিতে চায় তাহলে শেয়ারের অংশ বিক্রি করে যে 80% শেয়ার রাখার পর বাকি যে 20% শেয়ার সেটা দিয়ে সে পরিচালক হিসেবে তার বিভিন্ন ডিসিশন মেকিংয়ের দায়িত্ব পালন করবে। এভাবে কিন্তু মরণচাঁদ মিষ্টান্ন ভাণ্ডার পরিচালিত হচ্ছে। তো এটা একটা ফ্যাক্ট, এটা একটা বিষয়, তো এটা আমরা জানব। তা যাই করুক না কেন এর সদস্য সংখ্যা অবশ্যই হতে পারবে না কত, 50-এর অধিক হতে পারবে না। এটা অবশ্যই হতে গেলে 50-এর কম হতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে ধারণা পেলে, এরপর আসা যাক পাবলিক লিমিটেড কোম্পানি। একটু খেয়াল করো, পাবলিক শুনেই মনে হচ্ছে যে বড় না, কনসেপ্ট অফ পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি বলতে কমপক্ষে 7 জন সদস্য সংখ্যা, যেখানে প্রাইভেটের 2 জন, এবং ঊর্ধ্বে সদস্য স্বেচ্ছায় মানে বিবরণপত্র ইস্যুর মাধ্যমে বা একটা সাধারণ সভার মাধ্যমে জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। একটু বিষয়টা জটিল হয়ে গেল না? কোম্পানি আইনের 1994 সালের 2-এর ধারায় বলা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি বলতে এই আইন বা আইন প্রবর্তনের অব্যবহিত পূর্ব বলবৎ কোনো আইনের অধীনে নিগমিত বা এমন কোনো কোম্পানিকে বোঝায় যা প্রাইভেট কোম্পানি নয়। এটা জটিল হয়ে গেল। অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনে যে কথাটা বলা হয়েছে সেটা হলো কোম্পানি মিনস এ কোম্পানি দ্যাট আন্ডার দিস অ্যাক্ট অর এনি আদার এক্সিস্টিং কোম্পানি। অত্র আইনের অধীনে গঠিত, নিবন্ধিত এবং পরিচালিত প্রতিষ্ঠানটিকে কোম্পানি বলা হয়। আবার দেখো 1956 সালের ভারতীয় কোম্পানি আইনে যে কথাটা বলা হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যতীত সকল কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি। এ কথা শুনেও কিন্তু আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির কথাটা বোঝা যাচ্ছে না। MC শুক্লা আবার কি বলেছে দেখো, প্রখ্যাত মনীষী, পাবলিক লিমিটেড কোম্পানি হলো সেই কোম্পানি যার আর্টিকেলের ধারা অনুযায়ী সদস্যদের জনগণের জন্য উন্মুক্ত থাকে সদস্য পদ। অর্থাৎ এই কোম্পানির শেয়ার মালিক হতে গেলে শেয়ার ক্রয় করলে তারা সদস্য পদ লাভ করতে পারবে। MC শুক্লা সেই কথাটার ইঙ্গিত দিয়েছে। এখানে আমি একটা উদাহরণ তোমাদের বলি। দেখো নরসিংদীর মিস্টার রহমান সুপরিচিত 7 জন ব্যক্তিকে নিয়ে রহমান পাওয়ার লিমিটেড নামে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছিল। ব্যবসায়ের সুনাম বেশ ভালো চলছিল। হঠাৎ বড় শিল্প গঠনের তারা চিন্তা করলো। তারা এভাবে চিন্তা করে দেখলো যে এভাবে তারা কাজ করতে পারে নাকি, কিন্তু এটা করতে যে বিভিন্ন সমস্যা তাদেরকে সম্মুখীন হতে ছিল। খুব অল্প সময়ের মধ্যে ওই কোম্পানি বাজারে তালিকাভুক্ত শেয়ার মানে তাদের শেয়ার বিক্রয়ের একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু এই কাজটা করতে যেয়ে কিন্তু তাদের কিছু কার্যারম্ভের অনুমতিপত্র, বিবরণপত্র, পেশ তফসিল বি ইত্যাদি নিয়ম অনুযায়ী সমস্ত কিছু পেপারস তাদেরকে দিতে হয়েছিল। এতে তারা যখন কোম্পানি বাজারে শেয়ারের জন্য শেয়ার বিক্রি শুরু করলো তখন অনেক আবেদন জমা পড়লো। প্রতিমধ্যে শেয়ার বাজারের দাম বেড়ে গেল। মিস্টার রহমানের এক ছেলে এবং এক মেয়ে সৈকত ও সাবিয়া BBA পড়ার পর লন্ডনে অবস্থান করছে। মিস্টার রহমান জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। তার ধারণা তিনি হয়তো ভবিষ্যতে পৃথিবীতে থাকবে না, কিন্তু কোম্পানি তার সম্মান এবং স্বার্থ কোনোটাই বিনষ্ট হবে না। লন্ডনে অবস্থানরত 2 সন্তানের পরিচালিত আইন মোতাবেক তারা প্রাপ্ত অর্থ লাভ করবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে তাদের যে শেয়ার তাদের নামে ইস্যু করে দিয়ে। সাধারণ দৃষ্টিতে কোম্পানিটা পাবলিক লিমিটেড কোম্পানি, হ্যাঁ,
বলা হয়েছে এই কারণে এই কোম্পানি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো শেয়ার রয়েছে, সেটা শেয়ারে বিভক্ত করেছে এবং জনসাধারণের উদ্দেশ্যে এগুলো বিলি করছে। এই জন্য এটাকে জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানাতে পেরেছে বিধায় এইটা আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কাজগুলো করতে পারে নাই। তো এই জিনিসটা এখন এই বিষয়টা আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে। এখন আমরা পাবলিক লিমিটেড কোম্পানির যে কথাটা, এটা পরিশেষে একটা মতপার্থক্যের ভিত্তিতেই আমরা বলতে পারি। সেটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 আর পাবলিক লিমিটেড সদস্য সংখ্যা কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এবং এদের পরিচালকের সংখ্যাও কিন্তু কমপক্ষে 3 জন থাকতে হয়। যাই হোক, মালিকানা থেকেও কিন্তু এর ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক। কারণ মরণচাঁদের বেলায় আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির উদাহরণে পড়েছিলাম, সে জীবন দশায় এসে 80% মালিকানা তার হাতে রেখেছিল। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রত্যেকটা শেয়ার বাজারে ছাড়ার পরও তাদের নিজ নামে শেয়ার, উক্ত শেয়ার ক্রয় করতে হয়েছিল। সুতরাং এখানে কিছু তারতম্য বা পার্থক্য, শেয়ারের হস্তান্তর করা যায় বা যায় না, এক্ষেত্রে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়েছিল। সুতরাং লাস্টে আমি এই কথাই বলবো কনক্লুশনে, সেটা হলো কোম্পানির শেয়ার হোল্ডারগণ বা সদস্য সংখ্যা বহু সংখ্যক হয় এবং দেশের যে কোনো ব্যক্তি এক বা একাধিক শেয়ার লাভজনকভাবে বিনিয়োগ করতে পারে এই কোম্পানিতে। এর সদস্য বা মালিক হতে পারে পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা বা যৌথ মূলধনী ব্যবসা হিসেবে। তাই প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানির গ্রহণযোগ্যতা বা এর ইয়েটা অনেক বেশি। এরপরে আমি যে প্রশ্নটা আলোচনা করব সেটা দেখো কি। তো এতক্ষণ আমি তোমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে একটা ধারণা দিলাম। হোয়াটএভার, এখন আমি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে যে পার্থক্য বিদ্যমান রয়েছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। কিন্তু প্রত্যেকটাই কিন্তু দুটোই ব্যবসা প্রতিষ্ঠান। একটা আকারে ছোট হবে এই কারণেই কারণ তার মূলধন সীমিত, আর একটা বড় হবে এই কারণেই কারণ তার মূলধন এবং ইচ্ছা করলে সে শেয়ার বাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে সংগ্রহ করতে পারে। তাই পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্যটা এখন আমি আলোচনা করব। তো সবাই আশা করি বই বের করছো। তোমাদের বইয়ের দেখো ঠিক 181 পৃষ্ঠায় পার্থক্যটা দেওয়া আছে। পার্থক্যটা বের করো। প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। শুরুতেই তোমরা একটা বিষয় জেনে নাও যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি উভয়ই 1994 সালের আইন মোতাবেক গঠিত, নিয়ন্ত্রিত, পরিচালিত হয়। এদের কাজের দিক থেকে অনেক মিল থাকলেও কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান। সেই পার্থক্যগুলো এখন আমি ফাইন্ড আউট করব। দেখো, প্রথম হচ্ছে যে সংজ্ঞায়িত করবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জন নিয়ে গঠিত হয়, আর এই কোম্পানি গঠিত হয় কমপক্ষে 7 জন সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এই সংজ্ঞায়িত করলে এরপর আসো গঠন। গঠন বলতে গেলে যেটা বলবো সেটা হলো যে এরূপ কোম্পানির গঠন করা অত্যন্ত সহজ প্রাইভেট লিমিটেড কোম্পানির, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির গঠনের তুলনামূলকভাবে একটু জটিল, কারণ আইনের অনেক বাধ্যবাধকতা এখানে পালন করতে হয়। সদস্য সংখ্যা, সদস্য সংখ্যার বিষয়টা বলতে গেলে আমি আগের আলোচনাও বলেছি, এখন আবার বলছি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 50 জন। আবার পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এর পরবর্তীতে দেখো কার্য আরম্ভ বা কার্য শুরু, সেটা কী রকমের। নিবন্ধনপত্র পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, কিন্তু কোম্পানিটি যদি পাবলিক লিমিটেড হয় তাহলে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এর জন্য বিভিন্ন নিয়মকানুন, বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের তথ্য উপস্থাপন করে একটা অনুমতি নিতে হয়। তারপর সেই ক্রাইটেরিয়া বা নিয়ম যদি যথাযথভাবে পালন করা সম্ভব হয় তখন তারা পাবলিক লিমিটেড কোম্পানি পরিচালনার জন্য তাদেরকে অনুমতি দিয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় দেখো, বিবরণপত্র। এখন বিবরণপত্র কি, এটা আমাদের আগে জানতে হবে। বিবরণপত্র হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য
বিকল্প বিবৃতি তৈরি এবং প্রকাশের জন্য যে বিষয়টা সন্নিবেশিত থাকে কোনো কোম্পানির ক্ষেত্রে, সেটাকে আমরা বিবরণপত্র বলবো। এই বিবরণপত্র আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য প্রয়োজন হয় না, বাট আমাদের যখন পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করব, তখন এই বিবরণপত্র বা বিকল্প বিবৃতি বলা হয় এটা আমরা নিবন্ধকের নিকট জমা দেব। কেন জমা দেব? কারণ নিবন্ধকের নিকট এই বিবরণপত্র বা বিকল্প বিবৃতিটা জমা দেওয়ার মূল কারণ হলো আমরা বাজারে শেয়ার ছাড়তে চাই, বাজারে শেয়ার ইস্যু করতে চাই। কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের শেয়ার বাজারে ছাড়তে পারে না, আর পারে না বিধায় এই বিকল্প বিবৃতি বা বিবরণপত্রর কি প্রয়োজন নাই, প্রকাশের কোনো প্রয়োজন পড়ে না। বাট পাবলিক লিমিটেড কোম্পানি হলে আমাদের এই বিকল্প বিবৃতি বা বিবরণপত্র আমাদের কি করতে হয়? তৈরি করে নিবন্ধকের নিকট জমা প্রদান করতে হয়। তাহলে বিবরণপত্র বিষয়টাও তোমরা জানলে। এটা কিন্তু অনেক সময়ই বিভিন্ন বোর্ডে বিবরণপত্র কি, বিবরণপত্র বলতে কি বোঝায়, যখন কি আসে বিবরণপত্র কি, তখন জ্ঞানমূলক প্রশ্ন আসে। আর যখন এটা আসে যে বিবরণপত্র বলতে কি বোঝায়, তখন অনুধাবনমূলক প্রশ্নে এটা আসতে দেখা যায়। তো তোমরা এই বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে গেলে এখন লিখতে পারবে আশা করি। এরপরে ন্যূনতম মূলধন, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা দিক। এটাও কিন্তু পরীক্ষাতে জ্ঞান এবং অনুধাবনমূলক দুটো প্রশ্নে আসে। এটা তোমাদের জানতে হবে যে ন্যূনতম মূলধন কি। ন্যূনতম মূলধন হচ্ছে যে পরিমাণ মূলধন নিবন্ধক বা রেজিস্ট্রার কর্তৃক সংগ্রহ করার জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলে দেওয়া হয়। এটা কেন বলা হয়? কারণ শেয়ার বাজারে ছাড়ার জন্য এই ন্যূনতম মূলধন সংগ্রহ করার প্রয়োজন পড়ে। আর কোম্পানিটি যদি হয় প্রাইভেট লিমিটেড, তাহলে এই কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করার প্রয়োজন পড়ে না। আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে শেয়ার বন্টন এবং কার্যারম্ভের অনুমতির পত্রের জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। বিষয়টি আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি, একটু খেয়াল করো বাবারা এবং মায়েরা। সেটা হলো, ন্যূনতম মূলধন হলো এমন পরিমাণ টাকা যেখানে কোম্পানির মোট ইস্যুকৃত শেয়ারের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বা নির্দিষ্ট পরিমাণ টাকা, শেয়ারের টাকা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধকের কাছে জমা, মানে বাজারে শেয়ার ইস্যুর পর নিবন্ধকের কাছে সেই শেয়ারটা সংগ্রহের একটা ডকুমেন্ট দেখাইতে হয়। উদাহরণ হিসেবে বলি, মনে করো যে তোমার শেয়ারের সংখ্যা 5টি কোনো কোম্পানির, এক অল্প উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো 5টি শেয়ার, একটা শেয়ারের মূল্য 2 টাকা, তাহলে মোট মূল্য হলো 10 টাকা। এখন নিবন্ধক বা নিবন্ধকের অফিস থেকে বিকল্প বিবরণপত্রে উল্লেখ থাকবে যে এই 10 টাকা শেয়ারের, অর্থাৎ 5টা শেয়ার বাজারে ছাড়ার পর কমপক্ষে ওখান থেকে 3টা শেয়ার, অর্থাৎ 6 টাকা আমরা প্রাইমারি শেয়ার বাজারে ছাড়ার পর সেখান থেকে নির্দিষ্ট সময়, অর্থাৎ 3 মাস থেকে 90 দিন অথবা 60 দিন এর মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারবো, এই মর্মে একটা প্রত্যয়ন করবে। তখন এই প্রত্যয়ন করার পরেই পাবলিক লিমিটেড কোম্পানি যদি সেটা সংগ্রহ করতে পারে, অর্থাৎ ন্যূনতম যে টাকাটা সংগ্রহ করবে, এই যে বললাম 6 টাকা, এটাকে ন্যূনতম মূলধন বলা হয়। আর এটা যদি সে সংগ্রহ করতে পারে 6 টাকা, 10 টাকার মধ্যে 5টা শেয়ার, 3টা শেয়ারের মূল্য যদি সে সংগ্রহ করতে পারে, তাহলে সে বাজারে শেয়ার ছাড়ার উপযুক্ত কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এটা হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি। আর যদি প্রাইভেট লিমিটেড হয়, ঝামেলার কোনো দরকারই নেই, কারণ সে বাজারে শেয়ার ইস্যু করতে চায় না। তো হটেভার, তাহলে ন্যূনতম মূলধন সম্পর্কে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারলে। এখন দেখো শেয়ার বিক্রয়। পার্থক্যের আরেকটা পয়েন্ট হিসেবে শেয়ার বিক্রয় হলো এরূপ ক্ষেত্রে জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানানো যায় না। কেন যায় না প্রাইভেট লিমিটেড? কারণ এদের তো শেয়ার বিক্রয়ের জন্য কোম্পানির আইন অনুযায়ী গঠনের কোনো কথাই উল্লেখ থাকে না। দেন দে ক্যান নট বি ইস্যু শেয়ার, তারা পারবেও না। বাট পাবলিক লিমিটেড কোম্পানি হলে দে উইল ট্রাই হার বেস্ট, দেন ইস্যু হার শেয়ার কি ইন মার্কেট। অবশ্যই তারা কি করবে, মার্কেটে শেয়ার ইস্যু করে জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বা ডিবেঞ্চার ক্রয়ের জন্য আবেদন জানাতে পারবে। তাহলে শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে বলা যাচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি পারবে না, বাট পাবলিক লিমিটেড কোম্পানি এটা পারবে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, পরিচালকের সংখ্যা। এরূপ ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন পরিচালক থাকা বাধ্যতামূলক
প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। বাট পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেটার কোনো বাধ্যবাধকতা নাই। এক্ষেত্রে সর্বনিম্ন 3 জন ব্যক্তি থাকলেই পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার ইস্যু করতে পারে। শেয়ার হস্তান্তরযোগ্যতা দেখো, এটা বাবার একটু খেয়াল করো। শেয়ার হস্তান্তরযোগ্যতার কথা যেটা বলা হয়েছে সেটা হলো এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, বাট কোম্পানিটি যদি পাবলিক লিমিটেড হয় তাহলে এই শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এছাড়াও আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো তোমরা পয়েন্ট আকারে লিখে নিতে পারো, আমি একটু বলতেছি। সেটা হলো যোগ্যতা সূচক শেয়ার। প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের বাধ্যবাধকতা নেই, বাট পাবলিক লিমিটেড কোম্পানির যদি পরিচালক হতে হয় তাকে অবশ্যই যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়। তারপর বিধিবদ্ধ সভা। প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতি বছর বিধিবদ্ধ সভা আহ্বান করা বাধ্যতামূলক নয়, বাট পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতি বছর বিধিবদ্ধ সভা আহ্বান করা কি বাধ্যতামূলক। তারপরে দেখো হিসাব নিরীক্ষণ। ফার্ম দ্বারা হিসাব নিরীক্ষণ আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক নয়, বাট পাবলিক লিমিটেড কোম্পানির জন্য হিসাব নিরীক্ষণ করা, প্রতি বছর অডিট করা বাধ্যতামূলক। সুতরাং এ সমস্ত বেসিক কিছু পার্থক্য রয়েছে, যেমন বার্ষিক সভা আহ্বান করা, এটা করতে হয় পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড করতে হয় না। শেয়ার ওয়ারেন্ট এ ধরনের শেয়ার বিলি করতে পারে না, বাট অন্য ক্ষেত্রে এটা বিলি করা প্রয়োজন হয়। প্রবর্তকের সংখ্যা। এরূপ কোম্পানি গঠনের জন্য 2 জন প্রবর্তক বা উদ্যোক্তা হলেই চলে, বাট কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কমপক্ষে প্রবর্তক থাকতে হয় 7 জন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ মনে হয় এ পর্যন্ত আলোচনা করতে হবে, বিকজ নেটে প্রচুর ডিস্টার্ব দিচ্ছে, হ্যাম্পারিং হচ্ছে। তারপরেও আরেকটা প্রশ্ন আছে, এটা আমি আলোচনার চেষ্টা করতেছি, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো, একটু খেয়াল করো। পরবর্তী যে পয়েন্টটা রয়েছে কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি, এটা তোমরা একটু বাবারা বই বের করো, মায়েরা, আমি এটা আলোচনা করে তোমাদের শেষ করে দিই। দেখো, কোম্পানি গঠনের পদ্ধতি বা কোম্পানি সংগঠনের যে নিয়মাবলী সেটা রয়েছে, একটু খেয়াল করো বাবারা। যৌথ মূলধনী কোম্পানির গঠন পদ্ধতি কয়েকটা স্টেপে পরিচালিত হয়। যেহেতু এটা পাবলিক লিমিটেড কোম্পানি, আর এই পাবলিক লিমিটেড কোম্পানি হয় সে কমপক্ষে 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, আর প্রাইভেট হলে 2 থেকে 50 জন শুরু করতে হয়। তো এই কোম্পানিটা গঠন করতে গেলে আমাদের প্রথম 5টা স্টেপ গ্রহণ করতে হয়। সে 5টা স্টেপগুলো দেখো, একটু খেয়াল করো। সেটা হলো উদ্যোগ গ্রহণ পর্যায়, টেকিং ইনিশিয়েটিভ, দলিলপত্র প্রণয়ন পর্যায়, প্রিপারেশন অফ ডকুমেন্টস, নিবন্ধনের জন্য আবেদন এবং দলিলপত্রাদি দাখিল, তারপরে নিবন্ধনপত্র সংগ্রহ, কালেকশন অফ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, নিবন্ধনপত্র সংগ্রহ, কার্যারম্ভের অনুমতি সংগ্রহ, কালেকশন অফ সার্টিফিকেট অফ কনসেন্টমেন্ট, অর্থাৎ এই বিষয়গুলো আমাদের কাজ করতে হয়। তো প্রথম যে বিষয়টা টেকিং ইনিশিয়েটিভ, উদ্যোগ গ্রহণ পর্যায়, সাধারণত 1994 সালে কোম্পানি আইনে বলা হয়েছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য কমপক্ষে 2 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, আর পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কমপক্ষে 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এই সমস্ত কোম্পানির লোকবল বা উদ্যোক্তারা একত্রিত মিলিত হয়ে যে কারবার বা কোম্পানি গঠন করবে তাকে আমরা উদ্যোগ গ্রহণের উদ্যোক্তা হিসেবে গণ্য করতে পারি। তো এটা হচ্ছে যে প্রথম উদ্যোগ গ্রহণের পর্যায়। আর এই উদ্যোগ গ্রহণ করতে যেয়ে তাদের কিছু কার্যাবলী পরিচালনা করতে হয়, সেগুলো একটু দেখো। প্রথম হচ্ছে যে তাদের কার্যাবলী কেমনভাবে, কিভাবে চলবে, কোথা থেকে মূলধন আসবে, কি পরিমাণ মুনাফার পরিমাণ কীরকম হবে, পরে প্রতিষ্ঠানের আয়তন কীরকম হবে, শ্রমিক কর্মচারীর সংখ্যা কীরকম হবে, এই সম্পর্কে একটা তাদের পরিকল্পনা প্ল্যানিং তৈরি করতে হয়। তারপর হচ্ছে ভবিষ্যৎ সম্ভাব্যতা যাচাই, বিভিন্ন তথ্য থেকে তথ্যসমূহ সংগ্রহ এবং বিশ্লেষণপূর্বক সাফল্য সম্পর্কে তারা বিভিন্ন বিষয়ে সচেষ্ট হবে। এবং প্রকল্প অনুমোদন, অ্যাপ্রুভাল অফ প্রজেক্ট, সম্ভাব্যতা যাচাইয়ের পরবর্তী পর্যায়ে প্রকল্প অনুমোদনের লক্ষ্যে বিচার বিশ্লেষণের পর উদ্যোক্তারা চূড়ান্তভাবে এক্ষেত্র অনুমোদন করবে। নাম নির্বাচন, সিলেকশন নেম যেটা আছে, এ পর্যায়ে উদ্যোক্তাগণ কোম্পানির উপযুক্ত নাম নির্বাচন করে এবং প্রকাশ করে, এবং নাম নির্বাচনের ক্ষেত্রে প্রস্তাবিত নামটি সবার সাথে মিল রেখে, যেটা ধারায় 11তে উল্লেখ রয়েছে। নামের ছাড়পত্র, এ পর্যায়ে এসে প্রস্তাবিত নাম যাচাই বাছাই করে এরকম আরও অন্য কোনো নাম আছে কিনা নিবন্ধক দেখে একটা যুক্তিসঙ্গত মনে করলে অনুমোদনপত্র দিয়ে ছাড়পত্র ইস্যু করে। পরবর্তীতে তারা সেই নামটা
ব্যবহার করে কোম্পানি পরিচালনার জন্য 30 দিনের মধ্যে একটা অর্ডার পেয়ে থাকে। দলিলপত্র প্রস্তুতের মধ্যে আমাদের 6 ধারায় সমস্ত কিছু বিষয় উল্লেখ রয়েছে। এর জন্য আমাদের প্রথম সংঘ স্মারক বা পরিমেল বন্ধ নিতে হয়, যেখানে কোম্পানির নাম, নিবন্ধন, কার্যালয়ের ঠিকানা, কোম্পানির উদ্দেশ্য, সদস্যদের যায়, এভরিথিং সব কিছু সেখানে উল্লেখ থাকে। আর ওখানে উল্লেখিত বিষয়সমূহ যথাযথভাবে পূরণ করে সংঘ স্মারক মুদ্রিত করে এবং কিভাবে তৈরি হবে তা 9 ধারায় সুস্পষ্টভাবে 1994 সালের কোম্পানি আইনে বলা হয় এবং সে অনুযায়ী সে কাজগুলো করতে হয়। তারপর সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি হলো কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর বা কোম্পানির প্রতিষ্ঠার পর যে কোম্পানির অভ্যন্তরীণ যে কার্যবলী পরিচালিত হবে, কিভাবে হবে, কেমন করে হবে, সেটা টেবিল এ বা তফসিল এ গ্রহণ করলেও হয়, বা এখানে বিভিন্ন আর্টিকেল দেওয়া থাকে, তারা তাদের নিজেরাও তৈরি করে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার নিয়মাবলী এখানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে যে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলীর মধ্যে বিষয়গুলো যেভাবে পরিচালনা করবে সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকে। নিবন্ধন সংগ্রহ, সমস্ত বিষয় আশায় যদি ঠিকভাবে পালন করা হয়, সেগুলো যদি ঠিকভাবে থাকে, সেগুলো দেখে পরবর্তী সময়ের জন্য ঠিক সব কিছু আবেদনের ঠিক পরবর্তী 10 দিনের মধ্যে কোম্পানিকে অবহিত করা হয় এবং কোম্পানি 24 1 ধারা অনুযায়ী কোম্পানির সংঘ স্মারক বা নিবন্ধনের পর নিবন্ধক তার নিজ হস্তে একটি মর্মে প্রত্যয়ন করে এবং প্রত্যয়নের পরই তারা তাদের কার্য আরম্ভ শুরু করতে পারে। এবং কার্য আরম্ভের পর অনুমতিপত্র, নিবন্ধকের কাছ থেকে কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার পর 150 ধারা মতে 1994 সালের তারা কোম্পানি তাদের কার্যবলী, তারপরে কোম্পানি তাদের কার্যবলীতে কি কি বিষয় থাকবে সে সমস্ত বিষয়, তাদের মধ্যে বরাদ্দকৃত শেয়ারের সংজ্ঞা, প্রত্যেক পরিচালক, এভরিথিং উল্লেখ থাকার পর তাদের কার্যবলী যথাযথভাবে পালন করে সামনের দিকে এগিয়ে যায়। এছাড়াও উপধারা নামে আরেকটা বিষয় রয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট। এই ধারার বিধান অনুযায়ী যাচাই বাছাই করে একটা ঘোষণা দিতে হয় রেজিস্ট্রারের এই মর্মে যে উক্ত প্রত্যয়নপত্রে কার্য আরম্ভের অনুমতিপত্র যেটাকে বলা হয়, এই অনুমতিপত্র পাবার সাথে সাথে মূলত পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কারবার শুরু করতে থাকে। তবে শর্ত থাকে, কোম্পানি শেয়ারের চাঁদা দানের আহ্বান জানিয়ে প্রসপেক্টাস ইস্যু না করার ক্ষেত্রে একটি প্রসপেক্টাস বিকল্প বিবরণী রেজিস্ট্রারের নিকট জমা প্রদান না করলে কোনো প্রত্যয়নপত্র তারা প্রদান করতে পারে না। ঠিক একইভাবে আমাদের কোম্পানিটা গঠন হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কোম্পানি গঠন করতে গেলে আমাদের যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো পর্যায়ক্রমে পালন করার পর কোম্পানি নিবন্ধক সন্তুষ্ট হলেই কোম্পানি গঠনের একটা অনুমতি দিয়ে থাকে। তো আশা করি সমস্ত বিষয়গুলো সবাই ভালোভাবে বুঝছো। সে পর্যন্ত সবাই বাসায় ভালোভাবে পড়বে, দেখবে এবং একটা বিষয় এইচপি করবে। সেই এইচপিটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, করে ইনবক্সে দিবে, কোম্পানি সংগঠনের পদ্ধতি। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হোম। আজ এ পর্যন্তই, তোমাদের সময় আর বেশি নেব না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ চিরজীবী।